বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে যুক্ত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশফাক আহমেদ সাহেব। এবং আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যেতে চাই আপনার সাথে। যে বিষয়টা আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি আপনার সামনে, তারপরে আমি প্রশ্নটি রাখি। সেটি হচ্ছে যে আমরা যদি দেখি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে দেশের বিভিন্ন অঞ্চলে গত 4 মাস 11 দিনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মোট 174টি সহিংসতার ঘটনা ঘটেছে। এরপর আমরা যদি দেখি যে এক যুবদল নেতার মৃত্যু, তারপর যদি দেখি নারী অভিনেতাদের শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হচ্ছে, একাধিক অভিনেত্রীর সাথে এই ঘটনা ঘটেছে। দিনাজপুর জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি, আপনি নিশ্চয়ই দেখেছেন। নীলফামারীতে কনসার্টের মঞ্চ ভাঙচুর হয়েছে। ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবং এছাড়াও যদি দেখি, বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিন আমরা মারামারি, হানাহানি, হামলা, এমনকি হত্যার মতো ঘটনার খবর পাচ্ছি। এর অনেক কিছু আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মূলধারার অনেক গণমাধ্যমে হয়তো আসছেও না, কিন্তু আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন তথ্য আসলে উঠে আসছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সাথে আপনার রাজনৈতিক সংযোগের বিষয়টি আসলে কতটা দেখেন, এর সাথে রাজনৈতিক সংযোগ কতটা, আর সামাজিক নিরাপত্তা এবং যে আইন শৃঙ্খলার যে বিষয়টি, নিয়ন্ত্রণের যে বিষয়টি, এটি সরকার এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অথবা সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কতটা সফল অথবা ব্যর্থ যদি বলি গত 6 মাসে, যদি বলি আপনি 10-এ কত নাম্বার দিবেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন বিষয়টি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞান আশফাক সাহেব, এবং আপনাকে সহ TVN24 এর সকল দর্শক শ্রোতাদের আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আপনি অনেক লম্বা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটার এক জায়গায় উত্তর দেওয়া খুব মুশকিল, তবে আমি শুরু করি প্রথম থেকে। একদম শুরুতে আপনি অনেকগুলো ইনসিডেন্টের কথা তুলেছেন, যে ইনসিডেন্টগুলো আপনার প্রশ্নে মনে হচ্ছিল যে একটাকে সম্মিলিত, না, প্রত্যেকটা ভিন্ন। তো আমি এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। আর আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট রিয়েলাইজ করা, যে যখনই দেশে যা কিছুই হয় সেটা রাজনীতির সাথে সম্পৃক্ত, কারণ রাজনীতি জাতির সাথে সবভাবে সম্পৃক্ত, মানে রাজনীতির বাইরে কোনো কিছু নেই। আর যদি রাজনীতির বাইরে কোনো কিছু না থাকে, তাহলে প্রত্যেকটা ঘটনা কোনো না কোনোভাবে রাজনৈতিক সম্পৃক্ততা আছে। অ্যাজ ইন, যদি রাজনৈতিক ডিরেক্ট সম্পৃক্ততা নাও থাকে, এটার সমাধান বা কিছু রাজনীতির মাধ্যমে আসবার কথা, সো সে তার মাধ্যমে রাজনৈতিক সম্পৃক্ততা আছে। আমরা যদি শুরু করি, আপনি বললেন যে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী বা এরকম একটা অর্গানাইজেশন, তারা বলেছেন 174টি সহিংসতার ঘটনা, 174টি সহিংসতার ঘটনা। এগেন, এটা ডিরেক্ট ডেটা স্ট্যাটিস্টিক্সের সাথে যেহেতু আমি পরিচিত না, সেটা আমি বলতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি আপনার ধর্মভিত্তিক 174টা সহিংসতা নাকি রাজনৈতিক 174টা সহিংসতা, যার ভেতরে তারা বলছে যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে 174টি হামলা হয়েছে গত 4 মাস আগে। না, আমি মানতে রাজি আছি। পয়েন্টটা হলো যে আপনি যখন বলবেন যে একটা ধর্মীয় মাইনরিটির উপরে আক্রমণ হয়েছে, দেখেন, যে কোনো ব্যক্তি বা যে কোনো জায়গায় যে কোনো অর্গানাইজেশনের মাল্টিপল পরিচয় থাকে। আপনার যেমন একটা ধর্মভিত্তিক পরিচয় আছে, একই সাথে আপনার প্রফেশনাল পরিচয় আছে, একই সাথে আপনার এলাকাভিত্তিক পরিচয় আছে। তো এখন আপনার উপরে অন্য একটা পরিচয়ের কারণে আক্রমণ হলো, কিন্তু আপনার ধর্মভিত্তিক পরিচয় তো হারিয়ে যায়নি। তো এখন আমি যদি সেটাকে নিয়ে বলি যে ধর্মভিত্তিক পরিচয় আপনার উপরে আক্রমণ হয়েছে, এবং আমি যদি বলি যে ইসলাম ভিত্তিক পরিচয় বা মুসলমান বলে আপনার উপরে আক্রমণ হয়েছে, তাহলে আমরা বলতে পারি হাজার হাজার আক্রমণ হয়েছে। সো এই জায়গাটা এগেন আমি আমাদের মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে অর্গানাইজেশন, এই ভাইদেরকে ছোট করছি না, বাট আমি বলছি যে ওনারা যে সংখ্যাটা বলেছেন, এই সংখ্যাটি এরকম র্যান্ডম সংখ্যা নিয়ে আলোচনা না করে খুব স্পেসিফিক এক একটা ইনসিডেন্ট কেন ঘটেছে সেগুলোর তদন্ত করে একটা আলোচনায় আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে আরেকটা বড় কারণ আছে, এই জিনিসটা আমি প্রথমেই আখ্যায়িত করছি, কারণ আমরা দেখেছি যে 5ই অগস্টের পর অনেকগুলো আক্রমণ হয়েছে, যেগুলো মানে ওই আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল, এরকম হাজার হাজার লোকজনের উপর আক্রমণ হয়েছে।
সবার সাথে অনেক খারাপ আক্রমণ হয়নি, বাট তাদের বাড়িঘরে বা ছোটোখাটো আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলোর ভিতরে অনেক সংখ্যালঘু ধর্মের অনুসারীদের ভিতরেও হয়েছে, কিন্তু তাদের ভিতরে তাদের ধর্ম হিসেবে হয়নি, কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার বা নেতাকর্মী হিসাবে হয়েছে। তো সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করা, যে সংখ্যালঘু হিসেবে হয়েছে না কি হিসাবে হয়েছে। সংখ্যালঘু একটা গোষ্ঠীর মেম্বার হলেই যে ওই কারণে হয়েছে তা তো না। সো এটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনি আসেন, আপনি যেটা বললেন যেটা আসলে অত্যন্ত গুরুতর একটা ঘটনা, মানে অত্যন্ত লোমহর্ষক এবং নিন্দনীয় একটা ঘটনা, যেটা তৌহিদুল ইসলাম একজন যুবদলের কর্মী, উনাকে সেনাবাহিনীর মাধ্যমে এবং আপনার প্লেন ক্লোথসে মানে সাদা পোশাকে কিছু ব্যক্তিবর্গ অ্যারেস্ট করে নিয়ে যায় বা তুলে নিয়ে যায়। আসলে এটা অ্যারেস্ট তো হবে না, কারণ বাংলাদেশে এখন আইনে হেভিয়াস কর্পাস আছে, আপনাকে র্যান্ডাম কেউ তুলে নিয়ে যেতে পারে না। সো আপনার মানে সেই তৌহিদুল ইসলামের বেসিক হিউম্যান রাইট হেভিয়াস কর্পাস, এই অধিকারটা লঙ্ঘন করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার দুদিন পরে তার পুরো ক্ষতবিক্ষত মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এইটা আমাদেরকে মনে করিয়ে দেয় গত 15.5 বছর এইসব ঘটনা ঘটেছে। গত 15.5 বছরের পুনরাবৃত্তি হচ্ছে না, এটা আবার মনে করেন না, এটা হচ্ছে না, এটা হবে না। গত 15.5 বছরে হাজার হাজার এরকম কেস করেছে, গত 6 মাসে এই প্রথম হয়েছে। এই প্রথম হওয়াটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত দুঃখজনক এবং মানে আমরা মর্মাহত, একই সাথে অত্যন্ত নিন্দাজনক। বাট সাথে এইটার যেন দ্বিতীয় না হয়, একটা হয়েছে তৌহিদুল ইসলাম, এটা প্রথম, এইটা যেন দ্বিতীয় পুনরাবৃত্তি না হয়, এইটার শক্ত পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রয়োজন। গত দুদিনে অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই সাপোর্ট করি, এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছি, ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত আমরা সাপোর্ট করব, কিন্তু তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, তাদের ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করা আমাদের দায়িত্ব। গত দুদিনে শক্ত কোনো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা দেখিনি, এটা অত্যন্ত দুঃখজনক। মানে আইএসপিআর এর বক্তব্যহীন অনুযায়ী, মানে আইএসপিআর পরিষ্কার করে দিয়েছে যে তারা একজন অফিসারকে, কমান্ডিং অফিসারকে প্রত্যাহার করেছে। তার মানে আর্ম ফোর্সেসের এটার ভিতরে ইনভলভমেন্ট ছিল, এবং তারা সামনে যে আমরা জানতে চাই যে তারা কিভাবে দুঃখ প্রকাশ করছে এটা নিয়ে। কিন্তু সরকারের পক্ষ থেকে যে শক্ত পদক্ষেপ, কারা কারা ছিল, 5 জন প্লেন ক্লোজে কারা ছিল, আর্মি ইউনিটকে অর্ডার করতে আসলো, এবং জনগণের কাছে পরিষ্কার করা, জনগণকে জানানো, কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে আবার আশঙ্কার দিকে ঠেলে দেয়। জনগণ এমনি অনেক ভোগান্তিতে আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে শুরু করে আরও হাজারটা জিনিস, বলেন আজকে রাতে এই যে পেট্রোলিয়ামের প্রাইস বেড়ে যাবে, এই যে এরকম হাজারগুলো ঝামেলার ভিতরে তাদের যদি আপনি মনে করেন এক মুহূর্তের জন্য, এটা সত্য না, হাসিনা সরকারের মতো জায়গায় আমরা যাচ্ছি না, তবে তারা যদি এক মুহূর্তের জন্য এরকম একটা আশঙ্কা করে, এরকম একটা ভীতিতে তারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু দেশ জাতির জন্য অনেক বড় ক্ষতি চলে আসতে পারে। সো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আপনার শোর মাধ্যমেও শক্ত আহ্বান জানাচ্ছি যে যত শীঘ্রই সম্ভব খুব শক্ত শক্ত পদক্ষেপ নিয়ে জনগণকেও সেই পদক্ষেপগুলো দেখানো, যে এই যে একটা হয়েছে ঠিক আছে, মানে এগেন অবভিয়াসলি এটা ঠিক আছে না, এটা মাফ করার জিনিস না, বাট আর যেন না হয় এটা ইনশিওর করা আরও গুরুত্বপূর্ণ। এরপর আপনি বললেন নারী কিছু তারকারা কোনো শপিং মল ওপেনিং বা কিছু, এইটা কেন হচ্ছে না হচ্ছে এটা আমি বলতে পারবো না, বা এটা আমার চিন্তার বিষয় না। একটা বড় কারণ হলো যে এক্স্যাক্টলি কোন তারকার কোন জায়গায় কি কারণে থামানো হয়েছে। 3টি ঘটনা মূলত আছে। একটি হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারপরে অভিনেত্রী মেহজাবিন এবং পরিমণি, 3 জনের সাথে 3টি ঘটনা ঘটেছে ঢাকা এবং ঢাকার বাইরে, 3টি জায়গায় ডিফারেন্ট টাইম জোনে। আমি মাঝখানে যে নামটা বললেন তার সাথে পরিচিত না, আর প্রথম আর তৃতীয় যে নামটা বললেন, এই দুজনই গত অনেক বছর ধরে গণমাধ্যমে অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব, এবং আলোচিত একটাও খুব পজিটিভ, খুব ইতিবাচক কারণে না। সো তাদেরটা কি কারণে কি হয়েছে এটাতে আমি যাব না, তবে বড় দাগে যেটা আসলে আলোচনা করা প্রয়োজন, শুধু আলোচনা আসলে এই জায়গায় ওই যে দৃষ্টান্ত সৃষ্টি করার প্রয়োজন ছিল, সেটা হলো নারীদের ফুটবল টিমের ফুটবল খেলা, একটা আঞ্চলিক ফুটবল টিমের ফুটবল খেলার ভিতরে যে আক্রমণ, এটা রিলেট, এইটা আসলেই একটা ভয়ানক বিষয়। মানে এক নায়িকার কি হলো, মানে কোথায় সে ফিতা কাটতে গেছে, ফিতা কাটতে পারেনি, সেটা তার সাথে তার ফ্যানদের কি সম্পর্ক, এটা আসলে আমাদের মাথা ব্যথা না, আনলেস ইট বিকামস এ সোশ্যাল ইস্যু। বাট নারীদের ফুটবল খেলার ওখানে যে আক্রমণ, এটা ন্যাশনাল সোশ্যাল ইস্যু। এবং আমি অত্যন্ত দুঃখের সাথে আরেকবার বলছি যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, যেটা আমাদের সরকার ভাই, মানে 5ই অগস্টের পর আমরা সবাই একত্রিত হয়ে তাদেরকে এই ক্ষমতায় বসালাম, এবং আমাদের অনেক আশা প্রত্যাশা আছে তাদের প্রতি। সব আশা প্রত্যাশা তারা পূরণ করতে পারবেন না, কারণ আমাদের অনেক আশা প্রত্যাশা অবাস্তবিক, আমরা বেশি চাই, এটা ঠিক আছে ভাই। তবে এইভাবে
আক্রমণ করে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হলো। এবং এগেন আকস্মিক এরকম দু একটা ঘটনা যে এত বড় একটা দেশে 18 কোটি বা 16.5 কোটি বা 17.5 কোটি মানুষের দেশে একটা হতে পারে না, তা না, হতেই পারে, কিন্তু এটার জন্য পুনরাবৃত্তি না হয় সেটার জন্য খুব কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কিন্তু আমি যদি সরকারের পক্ষ থেকে আমি যদি একটু জাস্ট অ্যাড করি, সরকারের পক্ষ থেকে না স্পোর্টস মন্ত্রণালয় থেকে, মানে উপদেষ্টা যিনি আছেন এবং তরুণ, তারা এমনি অনেক কিছু নিয়ে কিন্তু খুব জোর গলায় কথা বলে ফেলেন। বিএনপিকে বকা দেওয়ার সময় অন্য মানে আমাদের মতো মানে আওয়ামী বিরোধী যারা রাজনৈতিক দল ছিলাম তাদেরকে নিন্দা করার সময় তারা খুব জোর আওয়াজে করে ফেলে, যেটা অ্যাকচুয়ালি তাদের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছে তাদের সেফটি, তারা যেন নির্দ্বিধায় এটার সাথে জড়িত থাকতে পারেন, এই কাজগুলো করা, এগুলো আমরা তাদের কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। পদক্ষেপ তো অনেক পরের কথা, এটা কথা বলতে দেখলাম না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে শক্ত কোনো একটা কর্মসূচি নেওয়া উচিত ছিল। মানে ওই আক্রমণেরও তো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে ফুটেজ দেখেছি। এখন আমি জানি না সোশ্যাল মিডিয়ার ফুটেজগুলো রিয়েল ফুটেজ মানে আসল ফুটেজ না নকল ফুটেজ, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক নকল ফুটেজ আসে। কিন্তু আমি নাইলে জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো ওই রিসোর্সেসটা আছে বের করা এটা আসল ফুটেজ কিনা। আর যদি আসল ফুটেজ হয়ে থাকে অ্যাটলিস্ট সামনে সারির 5-7 জনকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল। সেই কাজগুলো যদি করতো তাহলে আমরা একটা ইনশিওর করতে পারতাম যে আজকে বাদে কালকে এরকম একটার জায়গায় 4টা বা 4টার জায়গায় 400টা আক্রমণ হবে না। সো তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গায় আমি আবার বলছি যে শক্ত পদক্ষেপ যে জায়গাগুলোতে নেওয়া দরকার, সেই জায়গাগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অনীহা আমি অত্যন্ত শক্তভাবে দুঃখ প্রকাশ করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন যাই, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি তারা বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে, এটি তাদের যে প্রতিবেদন দিয়েছে কয়েকদিন আগে সেখানে তারা বলা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে 5ই অগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। সম্ভাবনা অনেক শিল্প কারখানা কিন্তু অর্থাভাবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। অর্থায়ন সংকট, ঋণ সহায়তা, সুদহার বৃদ্ধি সব কিছু মিলিয়ে অনেক ব্যবসায়ী কিন্তু উদ্বেগ জানাচ্ছেন। এই যে সার্বিক ব্যবসা বিনিয়োগের যে পরিবেশ, এটি নিয়ে দুশ্চিন্তা একদম স্পষ্টই অনেকের আমরা দেখতে পাচ্ছি যে ফুটে উঠছে। বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতিতে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, অর্থনীতির কিছু বিষয় আমি তুলে ধরলাম, সবকিছু মিলে ব্যবসার পরিবেশটা এখন কেমন হওয়া উচিত, সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন, এই জায়গাটা যদি একটু বলেন। সাথে একটু ছোট করে যোগ করে দিই, বাজারে চাল ডাল থেকে শুরু করে একটু, যেমন আপনি আগে বলছিলেন যে তেলের দামের বিষয়টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, সবকিছু মিলে সার্বিকভাবে যদি বলি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতি খুব ভালো বুঝেন, উনি অর্থনীতিবিদ। সো সেই জায়গা থেকে যদি দেখেন তার অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবসা বাণিজ্যের জায়গাটাতে, বিনিয়োগের জায়গাটাতে রাষ্ট্র পরিচালনায় আসলে কেমন পারফর্ম করছে, একইভাবে যদি আবার জিজ্ঞেস করি আপনি কত নাম্বার দেবেন? অ্যাগেন আপনি অনেক লম্বা প্রশ্ন জিজ্ঞেস করেন, উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। তবে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, এর আগেরটাতেও দেইনি, সামনেরটাতেও দেবো না, আমি নাম্বার দেবো না কোনোটাতেই। হ্যাঁ, এগেন সরকার কাজ করছে, তারা কাজ করতে চেষ্টা করছে এবং আমরাও দূর থেকে দেখছি যে তারা শক্তভাবে কাজ করতে চেষ্টা করছে। সো আমি সেই জায়গা থেকে সরকারকে নেতিবাচক কিছু বলবো না বা তাদের নিন্দা জানাবো না। তবে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, যেগুলো কাটিয়ে ওঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় নিশ্চয়ই আমি তাদের সমালোচনা করবো এবং নিন্দা জানাবো। সো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ব্যবসায়িক মহলের কথা বলছিলেন। দেখেন, ব্যবসায়িক সমাজ সবচেয়ে বেশি গুরুতরভাবে আহত গত 6 মাসে। এর আগেও কিন্তু মানে মনে করেন 2023-24 সালে মানে পুরো 23 সালটা তারা ভালোভাবে ব্যবসা করতে পারেনি। নির্বাচন আসবে এবং এই নির্বাচন হাসিনা সরকার কিভাবে দেবে, এগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল, অনেক কিছু ছিল। সো তারাও একটু নিজেদেরকে রোধ করে রেখেছিল। জানুয়ারি 24-এর নির্বাচন হবার পর অর্থনৈতিক অবস্থা এমনি খুব মন্দা ছিল। সো তারা বেশি করে ব্যবসা করতে পারেনি। এরপর জুন জুলাইতে আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনের পর অরাজকতা, তো আন্দোলন অরাজকতাকে নিয়ে আরও 3-4 মাস তারা কেউ ব্যবসা করতে পারেনি। তারপর থেকে যখন ব্যবসা ধরা শুরু করেছে, মনে করেন সেপ্টেম্বর মাসেই ধরলাম, কারণ পুরো অগস্ট মাস কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোথাও ছিল না। এখনও পুরোপুরিভাবে ফিরে গেছে তা না, কিন্তু অগস্ট মাসে ছিলই না ভাই। অগস্ট মাসে সব জায়গায় কিন্তু সিটিজেন পেট্রোল ছিল, মানে এলাকাবাসীরাই এলাকার পুলিশ ছিল, আলাদা কোনো বাহিনী ছিল না অগস্ট মাসে। সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে ফেরত আসা শুরু হয়। সো মনে করেন সেপ্টেম্বর থেকে যদি ওনারা ব্যবসা করা শুরু করে থাকেন, তাহলে ওনারা কিন্তু তখন অলরেডি 15-2 বছর ব্যবসা করেন নাই। একটা কারণে 15-2 বছর কম ব্যবসা করেছেন, লাস্ট 3-4 মাস ব্যবসাই করেন নাই, হয়নি, কিচ্ছু হয়নি, বাসা থেকে বেরোতে পারেনি, ওইরকম অবস্থা। তো এর মাধ্যমে সেপ্টেম্বর মাসে বড় দাগে প্রয়োজন ছিল সরকারের
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে বসে বারবার করে আলোচনা করা তাদের কি প্রয়োজন, কিভাবে তাদেরকে সহায়তা করা যায়। যেমন মনে করেন গত 6 মাসে আমি শুধু একটা গুরুত্বপূর্ণ গার্মেন্টস সেক্টরের কথা বলি। অনেক বড় বড় গার্মেন্টস মালিকরা আমার কাছেও পার্সোনালি, মানে এগেন আলোচনায় আমরা অনেক বসি, তো তারা এবং তাদের এই অ্যাসোসিয়েশনগুলো থেকেও যখন আলোচনা হয় বারবার করে বলছে যে তাদের অনেক ক্লায়েন্ট চলে গেছে, মানে একটা দুটো অর্ডার নিতে পারেনি এই যে এখানকার অরাজকতার জন্য বা এখানকার এই প্রবলেমগুলোর জন্য চলে গেছে। এবং তাদের যে প্রবলেমটা তারা যেটা বোঝাতে চেষ্টা করে যে আমার 10 বছরের একটা ক্লায়েন্ট একবার যদি ভিয়েতনাম চলে যায়, একবার যদি ক্যাম্বোডিয়া চলে যায় বা ইন্ডিয়া চলে যায়, সে ওইখানে একবার কাজ শুরু করে দিলে আর আমার কাছে ফেরত আসবে না। সো আমার কিন্তু একদিনের লস না ভাই, আমার 10 বছরের লস। সো এই যে এই কাজগুলো গার্মেন্টস সেক্টরে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কোথাও এই পর্যন্ত, কারণ আমি ব্যবসায়ী সমাজের সাথে বারবার বসে এই কথাটা বলছি, মানে আন্দাজে নিজে বানিয়ে বলছি না, যে আমি এখন পর্যন্ত বিকেএমইএ, বিজিএমইএ, মানে ফুড সেক্টর, যেই সেক্টরই বলেন, কোনো একটা ব্যবসায়িক অর্গানাইজেশনের সাথে আপনি বসেন, হ্যাঁ, তাদের সবার একই কমপ্লেন, ভাই এখন পর্যন্ত সরকার আমাদের ডেকে বসছে পর্যন্ত না, আমাদের জিজ্ঞেস করছে না। পেট্রোলিয়ামের দাম বাড়াচ্ছে, ভ্যাট বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, একবার আমাদের সাথে আলোচনাও করছে না। চাকরি তো আলটিমেটলি আমার দিতে হয়, ব্যবসা তো আমার করতে হয়, অর্গানাইজেশন বা এই প্রতিষ্ঠান তো আমার চালাতে হয়, তো আমার সাথে আলোচনায় বসতে প্রবলেম কি? এবং এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। মানে সরকার অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্যি যে প্রথমে আমরা যখন অগস্ট মাসের 12 তারিখে বোধ হয় সরকার ওথ নেবার পর প্রথম আমার সৌভাগ্য হয়, মানে দলীয়ভাবে আমার দলের সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, মানে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে প্রথম আলোচনা করি। সেই প্রথম আলোচনার দিনও কিন্তু বেশ কিছু জিনিসপত্র আমরা তাদেরকে সাজেস্ট করেছিলাম, যার মধ্যে সবচেয়ে অন্যতম ছিল হলো যে কন্টিনিউয়াস ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসা, ব্যবসায়িক সমাজ, রাজনৈতিক দল আর যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যারাই আছে সবার সাথে বারবার করে আলোচনায় বসা। অত্যন্ত দুঃখজনক কিন্তু এই পর্যন্ত 6 মাস অতিবাহিত হলো ফ্রুটফুল আলোচনায়। মানে একটা আছে না যে আপনাকে দাওয়াত দিয়েছে, 2 জন বক্তৃতা দিল, তারপর সবাই বাড়ি গেলেন, এটা তো ফ্রুটফুল আলোচনা না। ফ্রুটফুল আলোচনায় গত 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের সাথে বসা হয়নি। এবং এই যে 6টা যে আপনার রিফর্ম কমিশন বসানো হলো, এই রিফর্ম কমিশনগুলো অনেকের সাথে বসেছে, কিন্তু এগেন একটা রিফর্ম কমিশনও অফিশিয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে বসে নাই বা ব্যবসায়িক স্টেক হোল্ডারের সাথে বসে নাই। তো এখন আপনি মনে করেন এই যে রিফর্ম কমিশনে যদি আসি, নির্বাচন রিফর্ম কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, নির্বাচন ভাই কারা স্টেক হোল্ডার? শুধুমাত্র পলিটিক্যাল পার্টি কিন্তু স্টেক হোল্ডার, বাট মানে নির্বাচনের 18.5 কোটি জনগণ স্টেক হোল্ডার, কিন্তু 18.5 কোটির সাথে যাতে আপনি কথা বলতে পারবেন না। তো গ্রুপ হিসেবে কোন গ্রুপটা স্টেক হোল্ডার? একটা মাত্র গ্রুপ স্টেক হোল্ডার, রাজনৈতিক দল। তো আপনি এই সংস্কারের প্রস্তাবনা যে দিবেন, কিভাবে দিবেন ভাই? রাজনৈতিক দলের সাথে কথা না বলে। কিন্তু সেটা হয়েছে। আপনি বললেন সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক সংস্কার কিভাবে হবে? কোন একটা নির্বাচিত সরকার সংসদে বসে এই সংশোধনটা করবে, তো এই সংশোধন যারা করবে তাকেই আপনি ডাকলেন না, তাদের সাথেই বসলেন না। আপনি র্যান্ডম একটা কথা বলে দিলেন আমি অনলাইন নিব। অনলাইন নেওয়ার আলোচনা করা এক জিনিস না তো। এবং অনলাইন আপনি যে হাজার হাজার সাজেশন পাবেন, সেগুলো আমি তো বিশ্বাস করি না তাদের সময়ও ছিল এই সব কিছু মানে ভালোভাবে ফিল্টার করা বা সব কিছু ভালোভাবে অ্যানালাইজ করা। সো এই যে এই ব্যর্থতা, মানে সরকারের ব্যর্থতাগুলো কিন্তু মানে জাস্ট এই ধরনের ওভারসাইট, ইনএফিশিয়েন্সি, এগুলোর জন্য বারবার বেরিয়ে আসছে। সো যেমন মনে করেন ব্যবসায়িক সমাজ, আমাদের দেশে কিন্তু গত 50 বছরের যা উন্নয়ন হয়েছে আমাদের দেশের ইনোভেটিভ ব্যবসায়ীরা কিন্তু করেছে, সেটা যেই সেক্টরই বলেন না কেন। তো এই ইনোভেটিভ ব্যবসায়ীরা তার মানে কি? তার মানে সব প্রতিকূলতার মধ্যে থেকেও তারা ভ্যালুয়েবল কিছু বের করে নিয়ে আসতে পারে। তাইলে তাদেরকে আনতে দাও, তাদেরকে ডাকো, তাদেরকে সহযোগিতা করো, তাদের সাথে বসবাই না তুমি, তাহলে তুমি জানবে কিভাবে কি দরকার। কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বে যারা আছেন ওনারা কেউ তো ব্যবসা করে আসেন নাই। ইদার কিছু তরুণ আছেন যারা জীবনেই কিছু করে আসে নাই, শুধু ক্যাম্পাসে ছিল, এছাড়া কিছু আন্দোলন করেছে, মানে অ্যাকচুয়াল বাস্তবিক অভিজ্ঞতা বলতে কিচ্ছু নাই। কেন বসছে না অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো নিয়ে? আপনি যেমনটা বলছেন যে কেন বসছে না, আসলে 6 মাস তো হয়ে গেল। এই প্রশ্নটা আমি নিজে বারবার করেছি এবং আমি যখনই করি, এবং এগেন আমি তো আর বাচ্চাদের করিনি, যে 3-4টা বাচ্চা যারা আছে ওদেরকে তো আর করিনি, আমি যারা বিজ্ঞ আছেন, অভিজ্ঞ আছেন, প্রবীণ আছেন তাদেরকে করেছি। এবং তারা প্রত্যেকবারই একই ধরনের উত্তর আমাদেরকে দিয়েছে যে তারা বসবেন এবং তারা চেষ্টা করছেন। তো এখন বসবেন, সাধুবাদ জানাই, চেষ্টা করছেন এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারি না, কারণ ওনারা ডাক দিলেই তো বাকি সবাই চলে আসে।
যেই 2-3 বার বা 3-4 বার রাজনৈতিক দলদের ডাক দিয়েছেন, সব রাজনৈতিক দল গেছে, আমি খোদ গেছি প্রত্যেকবার আলোচনা করেছি। এবং যেটা আপনাকে বললাম যে ফলপ্রসূ আলোচনা কিন্তু একবারও হয়নি, কারণ আপনি যখন 100 জনকে বসিয়ে দেবেন, জি, আমি শুনেছি 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে হয়তো একজন এবং মানে একজন বক্তৃতা দিচ্ছে এবং সরকারি পক্ষ থেকেও বক্তৃতা হচ্ছে অ্যাজ অপোজ টু আলোচনা। আচ্ছা, এইটা প্রবলেম, কার এটা প্রবলেম রিলেটেড সলিউশন আছে আমাদেরকে বলেন, বা যদি বেশি থাকে তাহলে আমরা এটা ভেঙে নিচ্ছি, আমরা 3 ঘন্টা একটা সেশনে চলে যাব এই প্রবলেমটা নিয়ে। এরকম একটা আলোচনার ব্যবস্থা যদি থাকে তাহলে আপনি ফলপ্রসূ কোথাও আসতে পারেন। আর তাও 3-4 বার রাজনৈতিক দল ইজ নট এনাফ। আর 2 নম্বর হলো ব্যবসায়ী সমিতিগুলোর সাথে এরকমভাবে বসাই হয়নি, একবার বসেছে, একবার 2বার বসেছে, এবং সেইগুলো খুব ছোট। ওই যে আমেরিকান চেম্বার একবার বসেছিল, বড় করে নিউজ হয়েছিল, এফবিসিসিআই বোধহয় একবার বসেছিল, বড় করে নিউজ হয়েছিল, ওই একবার করে, অ্যাজ অপোজ টু রেগুলারলি। কারণ ভাই, দেশের অর্থনীতি এখন সংকটে, অর্থনীতিকে এই সংকট থেকে উত্তোলন করার সবচেয়ে বেশি সহযোগী বা গুরুত্বপূর্ণ যারা, তাদের সাথে যদি আপনি না বসেন তাহলে আপনি কিভাবে উত্তোলনটা করবেন? জি, জনাব ববি আজাদ, আমাকে একটি ছোট বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন ববি হাজ্জাজ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আমি সরাসরি আবারও প্রশ্নে চলে আসি, যে বিষয়টি এখন আমি আপনার কাছে রাখতে চাই। এবারে আরেকটু ছোট করব প্রশ্নটা, এত বড় করব না। ছাত্রদের থেকে যারা উপদেষ্টা হয়েছেন, এবং যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, জড়িতদের যে নানা কথা ও কার্যক্রম, এগুলো নিয়ে কিন্তু নানা সমালোচনা হচ্ছে, নিশ্চয়ই আপনি খেয়াল করছেন, বিতর্কের তৈরি হচ্ছে। এবং আরেকটি জিনিস, যে 5 আগস্টের আগে পর্যন্ত তাদের যে ভূমিকা এবং এখন যে ভূমিকা অথবা যে কর্মকাণ্ড, সেগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে, আপনি নিশ্চয়ই দেখছেন। সাথে আরেকটু জুড়ে দেই ছোট করে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিএনপি থেকে, এবং অনেকেই বলছেন যে এটিকে কিংস পার্টি বলা হচ্ছে, এবং বলছেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের সহযোগিতায় এই দলটি গড়ে উঠছে, এমন অভিযোগ রয়েছে। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন, বৈষম্য বিরোধী অথবা উপদেষ্টাদের যে বিষয়টি এবং জাতীয় নাগরিক কমিটির বিষয়টি? দেখেন, প্রথমত দুটো আলাদা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এক। হ্যাঁ, মানে মনে করেন আমার দল এনডিএম এর যেমন একটা ছাত্র সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে ছাত্র আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যেমন একটা ছাত্র সংগঠন আছে ছাত্র দল। আপনার বাংলাদেশ জামাতে ইসলাম, তাদের যেমন একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির। তেমন একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র সংগঠন আছে, যাদের রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক কমিটি। এবং তারাই এভাবে প্রকাশ করেছেন যে তারা রাজনৈতিক দলের নামটা হয়তো কমপ্লিটলি ভিন্ন দিবেন, বাট যারা ওই দলের ছাত্র তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যারা ওই দলের নন ছাত্র তারা হলো জাতীয় নাগরিক কমিটিতে। সো এই দুটো আলাদা না, কারণ মানে আপনি বিএনপি আর ছাত্র দল তো আলাদা করে বলেন না, ঠিক না? এনডিএম আর ছাত্র আন্দোলন তো আলাদা করে বলেন না, বা বাংলাদেশ জামাত ইসলাম আর ছাত্র শিবির তো আলাদা করে বলেন না। তাইলে এইটাও আলাদা করে বলার খুব বড় কারণ আমি দেখি না, কারণ এটা তারাই যেহেতু বারবার করে পরিষ্কার করছেন যে এটা এক। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে একটা সংগঠন হিসেবে তাদের যে অবদান, এটা বিশাল, এটা কোনোভাবেই ছোট করার বা নিন্দা করার কোনো উপায় নাই। বাট একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন। জুলাই আন্দোলনে সব ছাত্র সংগঠন এবং অলমোস্ট সব নন ছাত্র সংগঠন এটা সম্পৃক্ত ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্তরা যেমন নেতৃত্ব দিয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। তবে একই দাগে আপনি বলতে পারেন যে ছাত্র দল, যে বিএনপির যে ছাত্র সংগঠন, তারা বিশাল ত্যাগ স্বীকার করেছেন। কয়েকশো প্রাণহানি তাদের ছাত্র দলের নেতাকর্মীদের ভেতরে হয়েছে। ছাত্র শিবির বিশাল ত্যাগ স্বীকার করেছেন, সেখানেও অনেক প্রাণহানি হয়েছে। ছাত্র আন্দোলন মানে আমার দলের যে ছাত্র সংগঠন, সেখানেও অনেকে আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের জন্য দোয়া করি। সো এই যে যত ছাত্র সংগঠন আছে এবং ছাত্র সংগঠনের বাইরে আপনি যদি হাসপাতালেও যেতেন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখনও সবাই সুস্থ হয়ে ওঠেনি, সবার চিকিৎসা সরকার বলেছিল পুরোপুরি দায়িত্ব নেবে, এবার দায়িত্ব নেওয়া এখনও অনেক বাকি আছে। বাট আপনি যদি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যে কোনো হাসপাতালে যেতেন, আপনি দেখতেন যে জুলাইয়ে যারা আহত মানে গুরুতর,
লাইফ বুলেটে হাত খুলে গেছে, পা খুলে গেছে বা জীবন মরণ লড়াই করছে, এদের খুব বেশি হলে 20% ছিল ছাত্র, 80%ই ছাত্র না। এবং এই 20%-র ভিতরে আবার আপনি আরেকটু খতিয়ে দেখতেন যে 10 জন কোনো সংগঠনের সাথেই না, সেটা বৈষম্য বিরোধী হোক আর ছাত্র দল হোক, যেটা বা আমার দল হোক বা যেটাও, কোনোটার সঙ্গে না। বাকি যে 10 জন, ওই 10 জনের ভিতরে 7 থেকে 8 জন বা 8 থেকে 9 জন ছাত্র দলের অনুসারী। সো তাহলে আমি এই কথাটা কেন বলছি, কাউকে ছোট করার জন্য না, বাট যাদেরকে ছোট করা হয় তাদেরকেও যেন ছোট করা না হয় সেটা পরিষ্কার করার জন্য। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমন বিশাল অবদান আছে জুলাই আন্দোলনে, তেমন প্রত্যেকটি সংগঠনের যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সবার কিন্তু বিশাল অবদান আছে, এবং সবাই একত্রিত হয়ে যেন ঐক্য বজায় থাকে। সেহেতু যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিন্ন একটা কারণে হয়েছিল, তবুও সবাই তাদের নেতৃত্ব মেনে নিয়ে তাদেরকে সাপোর্ট করে রাজপথে এগিয়ে গেছে। সো গুলি কিন্তু সবাই খেয়েছে, সব দলের নেতৃবৃন্দরা খেয়েছে। সেখানে আলাদা করে বড় করে কাউকে দেখার কিছু নাই, এখানে সবাই এক মাপে অনেক বড়, ইনক্লুডিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক বড়। এবং নতুন যখন একটা সরকার গঠন হলো, তখন আমরাও সাধুবাদ জানিয়েছি যে এই যে ছাত্ররা, মানে তরুণরা, আমি ছাত্রবাদ দিই কারণ আসলে শুরু হয়েছিল তো কোটার আন্দোলন তো আসলে ছাত্ররা করে নাই, এটা যারা ছাত্রত্ব মাত্র শেষ হয়েছে চাকরি চাই তারা বেশি করেছে। সো আমি তরুণদের কথাই বলি। তাহলে তরুণরা যারা এত ত্যাগ স্বীকার করলেন, তাদের একটা সম্পৃক্ততা, কারণ 5 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশ কাঁপিয়েছে তরুণরা, আমরা বৃদ্ধরা অল্প কিছুজন ছিলাম, পরের দিকে অনেকে আরো বেরিয়ে এসছে, কিন্তু তরুণরা দেশ কাঁপিয়েছে। সো এই তরুণদের একটা সম্পৃক্ততা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরাও সাধুবাদ জানিয়েছি। তবে এই সম্পৃক্ততাটা প্রথমে আরও যদি বিস্তীর্ণ হতো, বিস্তীর্ণ মানে কি, যেই 3 জনকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, বা তাদেরকেও সাধুবাদ জানাই নিশ্চয়ই, বাট এই 3 জনেরই একই পরিচয়, একই বিশ্ববিদ্যালয় থেকে। আরেকটু ভ্যারিয়েশন যদি থাকতো, কারণ এক বিশ্ববিদ্যালয় থেকে তো আন্দোলন হয় নাই ভাই, আন্দোলনও তো সব জায়গা থেকে হয়েছে। সো তাহলে সেটা আরও ভালো হতো, তবু এইটা ভালো। কিন্তু এখন যেটা হলো বড় প্রবলেম হলো যে আপনি সরকারের অংশ, এবং এই 3 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, তার বাইরেও কয়েকজন ছাত্র আছেন যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যর থেকেও আরও বেশি মন্ত্রণালয় পরিচালনা করার মতো অবস্থান নিয়ে পুরো দেশে কাজ করছেন। এগেন, তারা তরুণ, তারা উদ্যমী, তারা অনেক কিছু অ্যাচিভ করতে চান, অনেক স্বপ্ন তাদের, মাশাআল্লাহ, সাধুবাদ জানাই, স্নেহ জানাই, আদর জানাই, ভালোবাসা জানাই। তবে সরকারি ক্ষমতার পুরো আস্তর থেকে বের না হয়ে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে যান, যেটা তারা করছেন ভাই, তারা আজকে না, সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে অ্যানাউন্স করেছেন তারা রাজনৈতিক দল করছেন। তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মিনিমাম 4 মাস পুরোপুরি অতিবাহিত হয়েছে, এবং এই 4 মাসে তারা দল গোছানোর কাজ পুরো সরকারি ক্ষমতা নিয়ে করেছেন। তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক একজন নেতৃবৃন্দ যখন নির্বাচনী প্রচারণায়, আমি অক্টোবর নভেম্বর মাসের কথা বলছি, এই অক্টোবর নভেম্বর মাসে যখন নির্বাচনী প্রচারণায় তাদের এলাকায় গেছেন, যে এলাকায় তারা বেছে নিচ্ছেন, এক একজন গেছেন, সেখানে বিশাল আকারে ফ্যানফেয়ার হয়েছে। একটা জায়গায় 80 না 82টা আপনার কি বলে গেট তোরণ তৈরি করা হয়েছে, এক এক জায়গায় বিশাল বিশাল সরকারি গান স্যালিউট দেওয়া হচ্ছে। এগুলো তো সরকারের মানে সরকারের অংশীদার বলেই তো হচ্ছে, কর্মকর্তারাও সেখানে যাচ্ছে, সরকারি কর্মকর্তারা যাচ্ছে, স্কুল কলেজ ছুটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আমরা এর আগে অন্য অন্য আমলেও দেখেছি। ঠিক আছে, সেগুলো সব ঠিক আছে, এবং সরকারি পর্যায়ে একজন কোথাও যাবেন, একটা স্কুল সেই দিন ওই এলাকার লোকাল এলাকায় ছুটি হবে, তারা উদযাপন করবেন, একটা মন্ত্রী এসছে, এটাতে কোনো বাধা নাই, আমি মানাও করছি না, বাচ্চাদের একটু ছুটিও দরকার ভাই। পয়েন্টটা এটা না, পয়েন্ট হলো আপনি এইটা ব্যবহার করছেন নতুন একটা রাজনৈতিক দল গোছানোর জন্য। ওই জায়গায় যে আপনি ডাক দিচ্ছেন সবাইকে যে হ্যাঁ আমরা রাজনৈতিক দল করছি, আমি মন্ত্রী, আমার দলে আসো। এখন আপনি হয়তো আর কিছু বলছেন না যে আমার দলে আসলে কোনো সুবিধা পাবে, বাট এটা তো বলা লাগে না ভাই, এটা তো সবাই বুঝে নেয় যে তাহলে মন্ত্রীর দলে গেলে আমি সুবিধা পাবো। তো তাহলে সরকারি সুবিধা নিয়ে, সরকারি ক্ষমতা নিয়ে আপনি যদি দল গোছাতে যান, তাহলে এটা কি নিন্দনীয় না? লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হচ্ছে? মানে আপনারা দল করতে চান, জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনাদের উপর আস্থা রাখে, খুব ভালো, তাহলে স্ট্রেট জনগণের কাছে যান। যদি এই বিষয়টিতে আপনাদের আপত্তি থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর, বিএনপি সহ আপনারা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, এই বিষয়গুলো কি আপনারা সরকারকে সরাসরি জানিয়েছেন? সরকারের সাথে ব্যাপারে কোনো কথা হয়েছে? দেখেন, 1 নম্বর হলো যে সরকারের সাথে যখনই আমাদের আলোচনা হয়,
তখনই আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করি, কিছু টপিকস উত্থাপন করি। এই উত্থাপন করার পর সরকারের পক্ষ থেকে শুনতে চাইতে হবে যখন আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি। প্লাস আপনি কি আমাকে বলতে চান যে প্রত্যেক দিন বাংলাদেশের 40টা চ্যানেলে 40 থেকে 50টা টক শো হয়, এই প্রত্যেকটা টক শোতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই কথাটা রিপিট করেন বারবার করে, আজকে আপনার এখানেও আমি রিপিট করছি, আর এগুলো সরকারের পক্ষের কেউ জানেন না, কেউ শোনেন না? এটা বিশ্বাসযোগ্য? অবভিয়াসলি এটা বিশ্বাসযোগ্য না। সো সেই জায়গা থেকে আমি বলছি যে নিশ্চয়ই সরকার জানেন, কিন্তু সরকার প্রধান উপদেষ্টা তো বলেইছেন যে একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন ফাইন্যান্সিয়াল টাইমসে সম্ভবত যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং আরো বিভিন্ন কথা বলেছেন সেখানে। মাশাআল্লাহ। এবং এগেন আমি পার্সোনালি বলছি, শুধু আমার দলের তরফ থেকে না, আমার দলের তরফ থেকে এবং আমি পার্সোনালিও বলছি যে আমি সাধুবাদ জানাই ছাত্রদের রাজনৈতিক দল, তারা আসুক এবং তারাও এক্সপিরিয়েন্স করুক রাজনীতি কিভাবে হয়, কি কি করতে হয়, কেন তারা নতুন চিন্তা নিয়ে আসবে, নতুন একটা জেনারেশন। মানে বাংলাদেশের রাজনীতিতে এই হাসিনার আমল পর্যন্ত আমরা দেখেছি, আমাদেরও বুড়ো, মানে আমরা 50 বছর পার হয়ে গেছে আমাদের বয়স, আমরা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আমরা মোটামুটি বয়স্ক, হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে তরুণ মনে করে, মানে একদম বাচ্চা মনে করে, এরকম 70-80 বছর বয়সের সবাই রাজনীতি পরিচালনা করছে। সো নতুন জেনারেশন, নতুন ব্লাড দরকার, নতুন চিন্তাধারা দরকার। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে গেছি তখন ইন্টারনেট আসে নাই। আজকে যারা এই যে মনে করেন তরুণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আছে, তারা ইন্টারনেট ছাড়া জীবন চেনে না। সো তাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারা এক না, আবার আমাদের চিন্তাধারা আর ওই যে 80 বছর বয়স্ক যেটা হাসিনা সরকারে বা ছিলেন তাদের চিন্তাধারা এক না। সো জেনারেশন শিফট আসা দরকার। অনেক বছর রাজনীতিটাকে এবং স্টেট ফাংশনগুলোকে কুক্ষিগত করে রেখেছিল একটা পার্টিকুলার কোটরি, এবং ওই কোটরির বয়স ছিল 70-80। এখন সেটা উন্মুক্ত করতে হবে, এবং উন্মুক্ত করার মাধ্যমে এই যে আমরা আসবো, আরও তরুণরা আসবে, 20 বছর বয়সীরা আসবে, 30 বছর বয়সীরা আসবে, আমরা যারা 50-60 আছি আমরা আসবো, সবাই আসবে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যে কোনো একজন যদি পুরো সরকারের সহযোগিতা নিয়ে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে আসি, তাহলে তো খেলাটা মুশকিল হয়ে গেল না? তাহলে কি আপনি বলছেন যে বাকি সবার কমপ্লেন করার কোনো অধিকার নাই? নিশ্চয়ই অধিকার আছে, এবং সরকারের পক্ষ থেকে তো একটু পরিষ্কার হতে হবে। এই যে আপনার সরকারের 2জন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, তারা বলছেন যে এখন তারা সরকারের বাইরে আসবেন, ফেব্রুয়ারি মাসেই তারা অ্যানাউন্স করবেন তারা সরকারের বাইরে এসে দল গুছাবেন। ভাই, দলের ডিক্লারেশন তো আপনারা অক্টোবরে দিয়েছিলেন, তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কেন দল গুছালেন সরকারের ভিতরে থেকে? এবং শুধু আপনারা না ভাই, এই যে আপনাদের বাইরে যারা সবচেয়ে নাম যাদের বেশি শোনা যায়, তারা তো সরকারের পক্ষ থেকে একটা মীমাংসা করতে যায়। এই যে মাস দেড়েক আগে যখন এই যে তাবলিগে জামাতের 2 পক্ষের ভেতরে গন্ডগোল হলো, যেগুলো সিরিয়াস গন্ডগোল, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্বে যারা আছেন তাদের ছুটে যাওয়ার কথা, সেইখানে 2জন তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে পাঠানো হলো, এবং তারা দেখলাম সবাইকে বকাবদ্ধ, মানে তারা সবার সাথে মীমাংসা করছে। তাদের অভিজ্ঞতা কতখানি আছে এই জিনিসগুলো হ্যান্ডেল করা? জি, রেলের যে সবশেষ ঘটনা, রেলওয়ের যে ঘটনা, সেখানেও আমরা দেখতে পারলাম যে মাঝরাতে যে বৈঠক হলো, সেখানেও হাসনাত আব্দুল্লাহ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দেখেন এই যে রেলওয়ে লাইন কি হবে, হ্যাঁ, বগি কি হবে, এটার ইঞ্জিন কি হবে, এখন কিভাবে সেটআপ হবে। আমি যদি আপনাকে এই জায়গাটাতেই প্রশ্ন রাখি, যারা উপদেষ্টা আছেন, প্রশাসনের সাথে জড়িত আছেন, সেটি একটি বিষয়। এই যে হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস, অন্য যারা আছেন, সার্জিস এখন একটি সংগঠনের সাথে জড়িত, জাতীয় নাগরিক কমিটির সঙ্গে জড়িত, তারা আসলে কোন প্রশাসনিক দায়িত্ব বলে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব বলে তারা আসলে এই জায়গাগুলোতে অংশগ্রহণ করছেন? মানে তাদেরকে পাঠানো হচ্ছে। আমি এই তরুণদের তো খুব বেশি দোষারোপ করতে পারি না, তারা একেবারেই তরুণ, তাদের জীবনের আসলে কোনো অভিজ্ঞতা নেই। তো তাদেরকে পাঠানো হচ্ছে বা পাঠানো থেকে রোধ করছে না কারা, এটা বড় প্রশ্ন। কারণ এখন দেখেন, আপনি একটা টেলিভিশন চ্যানেলের দায়িত্বে আছেন, এখন একটা জায়গায় গুরুত্বপূর্ণ কিছু হয়েছে, আপনার একটা ভালো রিপোর্টার পাঠাতে হবে। আপনি যদি ভালো রিপোর্টার না পাঠিয়ে আপনার অফিসে যে চা বানায়, যার রিপোর্টিং নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, মানে চা বানানো খারাপ কিছু না, বাট অভিজ্ঞতার ব্যাপার আছে, সো এই যে টি বয়, যার রিপোর্টিং নিয়ে কোনো নলেজ নাই, অভিজ্ঞতা নাই, জীবনে করে নাই, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু, তাকে পাঠিয়ে দেন। তাহলে আমি ওই টি বয়টার দোষ ধরবো নাকি আপনার দোষ ধরবো আপনি টাকে পাঠালেন? এই যে শেখ হাসিনা যে একবার বলেছিল, মনে আছে, যে তার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়ে না, 400 কোটি টাকার মালিক সে, তো এখানে ওই পিয়নের দোষটা শেখ হাসিনার দোষ, এটা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, আপনি পিয়নকে কিছু তো দোষারোপ করতেই পারেন যে তুমি এত বড়, কিন্তু শেখ হাসিনা হতে দিয়েছে বলে তো হয়েছে, তাহলে আসল দোষটা কার? শেখ হাসিনার। সো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এগেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে দুষ্টু লোক আছে, তারা দুষ্টু মন্দ কাজ করতে চায়, এগুলো কথা আমি বলছি না, কিন্তু
হতেই পারে যে তারা লক্ষ্য করছে না, তাদের কার্যক্রমে এফিসিয়েন্সি ল্যাক করে, সেই কারণে এই জিনিসগুলো আরও বেশি আপনার এনকারেজমেন্ট পাচ্ছে। তো সেইটাও তো মানে এই যে ইনঅ্যাকশন ইজ অলসো, স্পেশালি সরকার পরিচালনার সময় ইনঅ্যাকশন ইজ ট্যান্টামাউন্ট টু ইভো। মানে আপনি এখানে দক্ষতার ঘাটতি দেখতে পাচ্ছেন? দক্ষতার ঘাটতি, শুধু দক্ষতার ঘাটতি না ভাই, শুনেন, সরকারে আসলে কখনো দক্ষতার ঘাটতি হয় না। কেন আমি আপনাকে বোঝাই, সরকার পরিচালনা যারা করেন তাদের দায়িত্ব কিন্তু কোনো টেকনিক্যাল কাজ করা না, তাদের দায়িত্ব টেকনিক্যাল কাজ যেন সঠিক লোকের হাতে যায় এইটা দেখা। তো তাহলে আপনার দায়িত্ব, মনে করেন একটা মীমাংসাই করবে, এই মীমাংসাও সরকারের যারা মেইন পরিচালনা করছে তাদের দায়িত্ব না, যদি তারা না পারে, তাদের দায়িত্ব এই মীমাংসাকে করতে পারে তাকে খুঁজে নিয়ে এসে এই কাজটা করতে পাঠানো। তো আপনি যদি বেস্ট পান একটা আর্লি 20s তরুণ যে কখনো এই বিশ্ববিদ্যালয়ের বাইরে বা বিশ্ববিদ্যালয়ে রিলেটেড দুই একটা ছাত্র আন্দোলনের বাইরে জীবনের কিছু দেখেনি, তাকে যদি পাঠান এই মীমাংসাটা করতে, তাহলে দোষটা কার? আর আপনি কিভাবে তখন জনগণের কাছে উত্তর দেবেন যে আপনি পুরো 17.5 কোটি মানুষের দেশে এর থেকে বেশি অভিজ্ঞতাপূর্ণ কাউকে খুঁজে পান নাই এই কাজটা করবার জন্য, যার জন্য আপনার একটা 20 বছরের একটা তরুণকে পাঠাতে হয়েছে? জি, আমি আরেকটি প্রশ্নে আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসতে চাই। দর্শকদের এবং সাধারণ মানুষের মনেও আসলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন আছে, আমি একটু রাখি। যে আমি যদি বলি যে আপনার পরিবারের সাথে শেখ পরিবারের একটি যোগাযোগ আছে, সম্পর্ক আছে, যেটি আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আপনার একটি ভালো সম্পর্ক রয়েছে, আমরা যেটি দেখেছি। তারপর যদি দেখি জাতীয় পার্টির যে প্রয়াত চেয়ারম্যান ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তার সাথেও আপনার সুসম্পর্ক ছিল। আবার আমরা যেটা দেখি যে আমরা 2020-এ বিশেষ করে এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে জামায়াতের সাথেও আপনার একটি ভালো সম্পর্ক রয়েছে। আমি প্রশ্নটা যেটা করতে যাচ্ছি, সবার সাথে ভালো সম্পর্ক থাকাটা আসলে কোনো অন্যায় না, সবার সাথে ভালো সম্পর্ক থাকাটাই আসলে উচিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি রাজনীতির জায়গা থেকে বলি, অ্যাজ এ পলিটিশিয়ান, আপনার স্ট্যান্ড পয়েন্টটা যেটা, অনেকে মনে করেন সাধারণ মানুষ একটা ধোঁয়াশা কাজ করে, তাহলে আসলে ববি হাজ্জাজ এনডিএম এর পলিটিক্যাল স্ট্যান্ডটা কি, এই জায়গাটা যদি আপনি আমি আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করি। হ্যাঁ, গত 10 বছর অ্যাটলিস্ট, হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী কন্টিনিউয়াস, হ্যাঁ, আমার থেকে জোরে বা আমার দলের থেকে এবং আমার থেকে জোরে কেউ কথা বলেছে বলে আমার মনে হয় না। বিএনপি কথা বলেছে, আমার থেকে জোরে কথা বলেনি, আমরা সেম লাইনসে অনেক জায়গায় কথা বলেছি। হ্যাঁ, বিএনপি এগেন আর বাংলাদেশ জামাত ইসলাম, এই দুটো দলের পরে, এই দুটো দল আলাদা, আসলে শেখ হাসিনা অন্য লেভেলে আক্রমণ করেছে তাদেরকে, কিন্তু এই দুটো দলের পরে যাদের উপরে আক্রমণ হয়েছে, যাদের উপরে মানে দলীয়গতভাবে এবং পার্সোনালিও যাদের উপরে অনেক ধরনের অন্যায় নিপীড়ন হয়েছে, তার ভেতরে একদম সম্মুখের দিকে আমি এবং আমার দল পড়ে। গত 10 বছরে আত্মীয়তা, এটা অনেক দুঃসম্পর্কের আত্মীয়তা। শেখ হাসিনার এক ভাইয়ের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তাও আজ থেকে বহু বছর আগে, 96 সালে। তখন এই সরকার ছিল না, তখন আমরা তরুণ ছিলাম, আমরাও ছিলাম কলেজে, এবং আমার বোন এবং তিনি, তারা কলেজে মেটস মানে বন্ধু ছিলেন, কলেজ বন্ধু থেকে ওনাদের প্রেম হয়, প্রেম থেকে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। এটার সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, আপনি বললেন বাকি সব, আর আমি রাজনীতিতে পদার্পণ করি মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনার দাওয়াতে, উনি দাওয়াত করে নিয়ে এসে আমাকে উনার দলের সাথে সংযুক্ত করেন। তারপর উনার দলের সাথে সংযুক্ত থাকার সময় 2013-14 সালের নির্বাচনের সময় যখন আমার সম্মুখে পরিষ্কার হয় যে শেখ হাসিনা একটা আপনার কি বলে নাম, একটা অগণতান্ত্রিক নির্বাচন করতে চেষ্টা করছে, তখন ওই দল থেকেও কিন্তু সবচেয়ে শক্তিশালী আওয়াজ হিসেবে আমি দাঁড়িয়েছিলাম, এবং তখন ওই দলের একমাত্র একজনই গুম হয়েছিল এবং একজনকেই দেশ ত্যাগ করতে হয়েছিল, একজনের উপরে আক্রমণ হয়েছিল, সেটা ছিলাম আমি। আমার বাদে আক্রমণ হয়েছিল চেয়ারম্যানের উপরে, মানে প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের উপরে, ওনাকে আক্রমণ করে, ওনাকে আহত করে, এবং এই খবরগুলো এখন বলা যায়, তখন বলাও মুশকিল ছিল, ওনাকে শারীরিকভাবে আহত করে সিএমএইচে আটকে রাখা হয়। সো ওই দলে ওই সময় আক্রমণ হয়েছে চেয়ারম্যানের উপরে আর আমার উপরে। চেয়ারম্যান পরে তাদের সাথে আবার এক হয়ে যায়, আমি এক হতে পারি নাই বলে আমার দল ছাড়তে হয়। দল ছেড়ে তারপর আমার সেপারেট রাজনৈতিক আপনার যাত্রা শুরু করতে হয়। আর গত 10 বছর এই যে এই রাজনৈতিক যাত্রায় আমরা প্রধানত ছিলাম আপনার এই যে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে। তো স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যখন ছিলাম, হাসিনা সরকারের বিরুদ্ধে আর যে ছিল,
আমরা সবাই অত্যন্ত বন্ধুপরায়ণ সম্পর্ক আমাদের ছিল। সো সেটা বিএনপি বলেন, সেটা বাংলাদেশ জামাত ইসলাম বলেন, সেটা যেই দলের নাম বলবেন যারা এই স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে ছিল, আমরা সবাই ভাই। গত 10 বছর খুব ভালো বন্ধু ছিলাম এবং আমি আশা রাখি, আমি আজ অবধি কাজ করে যাচ্ছি যেন অ্যাটলিস্ট ইমিডিয়েট ফিউচারে, ইমিডিয়েট ভবিষ্যতেও আমরা ভালো বন্ধু থাকি। বাংলাদেশ জামাত ইসলাম অনেক ত্যাগ স্বীকার করেছে 10 বছর, বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে গত 10 বছর। এর সাথে আমরা আর যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা সবাই প্রচুর ত্যাগ স্বীকার করেছি। এই ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে গত 7, 8, 10 বছরে, এই সম্পর্কটা কিন্তু খুবই শক্ত। এবং এই সম্পর্কটা যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে পারি, এই সম্পর্ক এবং এই সম্পর্কের মাধ্যমে ঐক্য, তাহলে সামনে যে জাতিকে হয়তো আরো অনেক সুন্দর কিছু দিতে পারবো। কিন্তু সেটা যদি ধরে রাখতে না পারি, আজকেই যদি আমরা একে অপরের মধ্যে সাথে কোন এগেন, কারণ বিশ্বাসে আমাদের যে সবার সেম বিশ্বাস এক না। জামাত ইসলামের সাথে আমার বিশ্বাসের কোনো মিল নাই ভাই, বেশিরভাগ ইসলামী দলের সাথে আমার বিশ্বাসের তেমন বেশি মিল নেই। হ্যাঁ, অনেক বামপন্থী দলের সাথে এগেন আমরা রাজপথে সহযোদ্ধা, বিশ্বাসের জায়গা থেকে কোনো মিল নেই। তাই বলে ওই জায়গায় মিল আমাদের মানে অমিল থাকতেই পারে, কিন্তু আমরা এক জায়গায় কিন্তু এক, যে আমরা সবাই জানি এবং মানি, আমরা একে অপরের উপরে বিশ্বাস রাখি যে দেশ জনগণের ভালো চাই এবং এটা করতে চাই বলে আমরা যে কোনো থ্রেট বা রিস্ক বা ডেঞ্জারের সম্মুখীন হতে রাজি আছি। কারণ এই আপনার যুগপৎ আন্দোলনে কিন্তু আমরা এটা করেছি, মানে একদিন না ভাই, বছরের পর বছর। আমাদের বাসায় একদিন এই আইন শৃঙ্খলা বাহিনী রেইড দেয় নাই, বছরের পর বছর দিয়েছে। আমাদের একদিন ডিজিএফআই অফিসে ডাকে নাই, বছরের পর বছর ডেকেছে। আমাদের একবার থ্রেট দেয় নাই, বছরের পর বছর দিয়েছে। আমাদের নেতাকর্মীকে একবার পুলিশ ধরে নাই, বারবার করে তুলে নিয়ে গেছে। সো এগুলো আমরা বছরের পর বছর ভোগান্তি নিয়ে আসছি এবং একসাথে যারা ভুগেছি, ওই যে ব্যারাক মানে আপনার ওই যে ইসেতে যখন থাকে না, মানে ওই যে যুদ্ধে যখন থাকে না, ওই যুদ্ধে ওই যখন আপনার পাশ দিয়ে গুলি যাচ্ছে, পাশে যে বন্ধুটা থাকে না, সবচেয়ে পরম বন্ধু কিন্তু সে থাকে। তো গত 8-10 বছর এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, আমরা ছিলাম সবচেয়ে পরম বন্ধু। এই যে আপনি বললেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার ভালো সম্পর্ক, আপনি দেখেন আমরা এই যে বছরের পর বছর একসাথে রাজপথে, মানে উনি দেশে আসতেই পারেন নাই, অত্যন্ত দুঃখজনক, এত অত্যাচার অনুপ্রয়োগ হয়েছে এই সরকারের মাধ্যমে, উনি আসতেই পারেন নাই, বাট উনার দলের নেতাকর্মীদের সাথে বছরের পর বছর রাজপথে আমরা এত কিছু সম্মুখীন হয়েছি, কিন্তু উনার নাম পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারতাম না, তাহলে তুলে নিয়ে যাওয়া হতো। উনার সাথে সম্পর্ক আছে, এইটা যদি আপনি আজ থেকে 7 মাস আগে সরকারকে জানতে দিতেন, তাইলে আমাকে এইখানে কি কোনো সেটে আর খুঁজে পেতেন না। তো এই যে এরকম একটা জায়গায় আমরা ছিলাম। সো আজকে পরিষ্কার করে আমরা বলতে পারি, হ্যাঁ ভাই, জনাব তারেক রহমানের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ডক্টর শফিক সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আজকে পরিষ্কারভাবে বলতে পারি। এটা তো বিশাল একটা বিজয় আমাদের। জি, ববি আজাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও আলোচনা হবে। আমাদের দর্শক আপনার মূল্যবান কথা এবং মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনিও। জি দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।